নগদ অর্থ পেলেন 37,500 ফ্যামিলি কার্ডধারী। 5 বছরে 4 কোটিতে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড বিতরণ আগামী মাসে। সংবিধান সংস্কার বাস্তবায়নের উপায় ঠিক হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির। সাবেক প্রসিকিউটরের ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে প্রসিকিউশন টিমের রুদ্ধদ্বার বৈঠক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চিফ প্রসিকিউটরের। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, জানালেন প্রতিমন্ত্রী। জন আস্থা ফেরাতে সরকারের প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের সমাপ্তি শীঘ্রই, আভাস ট্রাম্পের। ওয়াশিংটন নয়, সমাপ্তি তেহরানের হাতেই, হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড দায়িত্ব নেওয়ার 1 মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করল বিএনপি সরকার। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড দেওয়া হলো 37,567 পরিবারের নারী সদস্যদেরকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় সরকার। তিনি জানান, প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র না সরলেও মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক বিবেচনায় বাকি কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে ফ্যামিলি কার্ড পাওয়া সবার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন 37,567 পরিবার। পর্যায়ক্রমে আগামী 5 বছরে 4 কোটি পরিবারের নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সরকার প্রধান বলেন, নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা জনগণের। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবেই। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নির্বাচনের আগে দেয়া অন্যান্য প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রী। এপ্রিল মাসে কৃষক কার্ড বিতরণের কথাও জানান তিনি। এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হচ্ছে এই ফ্যামিলি কার্ড। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর করাইল বস্তির নিম্ন আয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ, ফ্যামিলি কার্ডের 2,500 টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে গেছে সুবিধা বঞ্চিতদের হাতে। অনেক বড় কোনো প্রাপ্তি না হলেও সরকার থেকে প্রতি মাসে এই সুবিধা ভরসা যোগাচ্ছে নিম্ন আয়ের নারীদের। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী এসব মানুষ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। স্বামী রিকশা চালক, দোকানের শ্রমিক কিংবা সবজি বিক্রেতা, স্বামীর একার আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ার অবস্থা। তাই বাধ্য হয়ে ছোট সন্তান ঘরে রেখেই কাজ করেন বাসাবাড়িতে। এমন শত শত গল্প রাজধানীর করাইল বস্তির ঘরে ঘরে।
করাইল, সাততলা, ভাসানটেকের বস্তিবাসী এসব নারীর মুখে হাসি ফুটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। জীবনের পয়সা আমি 2500 টাকা পাইছি, এটা আমার কাছে অনেক কিছু। 25 লাখ পাইছি আমি তারেক জিয়ার অনুদান। যে তারেক জিয়া যেটা অর্ডার দেয় ওটা করে এটা তারেক জিয়া কাজ করে দেয়। আমরা পাইছি, অনেক আনন্দিত। ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক নারীর মোবাইলে পৌঁছে গেছে 2500 টাকা। টাকার পরিমাণ সামান্য হলেও নিম্ন আয়ের মানুষ এই টাকা ঘিরেই নানা রকম পরিকল্পনা আর স্বপ্ন বুনছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ বাঁচাক, আমার মাথা জুটি চুল উঠে আয় দিও। আবু দুবার দেখা হয় আমি তাই করাম রে বাবা, ঈদ আইতাছে। আমরা এখানে আসার সাথে সাথে আমাদের কার্ডে ঢাকা ঢুকছে। বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ সহ দেশের 14 ইউনিয়নে পাইলট প্রকল্পের আওতায় ঢাকার বাইরের নারীরাও এই কার্ড পেয়ে খুশি। আজকে এটা পেয়ে আমার খুশিতে আমি আত্মহারা, আমার খুশির বাদ ধরে রাখা যায় না। এই ফ্যামিলি কার্ড পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমার একটু উপশম হয়েছে, আমার বাচ্চাটা এইটি পরে একটু উপশম হয়েছে আমার। এই অনেক খুশি, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। সকালে রাজধানী থেকে দেশের 14টি উপজেলার 14টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা শুধু আর্থিক সুবিধা পাবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। সারা দেশে মাত্র 14টা ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্য থেকে মাত্র আপনার 550, 600, 700 এরকম পরিবারকে আপনার এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলে আপনার একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি যে এই কাজগুলো কিভাবে করা যাবে। এই কাজগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক হয়তো বাদ পড়তে পারে না, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্যে দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে মাইলফলক। আগামী দিনে দেশের অর্থনীতির মূল কেন্দ্র হবে নিম্ন ও হতদরিদ্র মানুষের সমস্যা সমাধান। চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি, তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে, যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। 1201 জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রাজবাড়ীর পাংশায়। হাবাসপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের প্রতিমন্ত্রী জানান, এই কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম ধাপ পূরণ করা হলো। ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বগুড়ায়। সকাল 11টার দিকে প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে 496 জনকে এই কার্ড দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার পরিষদ হবে কিনা, উচ্চকক্ষ সহ শাসনতান্ত্রিক সংস্কারের কি কি গ্রহণ করা হবে বা কি কি হবে না তা ঠিক করবে সংসদ। যারা সনদ বাস্তবায়ন নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা নিজেরাই সনদে সময় মতো সই করেনি বলেও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐকমত্য কমিশনে নিয়ে অবস্থান অনুযায়ী সবকিছু করবে বিএনপি উল্লেখ করেন এই কমিশনে নেতৃত্ব দেয়া বিএনপির এই নেতা। রকুনুজ্জামানের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে 12ই মার্চ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনটি এরই মধ্যে নানা কারণে আলোচনায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থানের বিষয়টি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক ইফতার পার্টিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সালাউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া অধ্যাদেশ পাশ হওয়া, সংবিধান সংস্কার কমিশন গঠন এবং জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। যারা এখন বিরোধী দল
বৃহৎ বিরোধী দল। তারা বলছে জনরায় অনুসারে জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোরে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি, এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানেই নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। নোট অব ডিসেন্ট সহ জুলাই জাতীয় সনদকে বিএনপি ধারণ করে। জনগণ সেভাবেই ম্যান্ডেট দিয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে। আমরা তো জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে, অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেই সমস্ত ইশতেহারেও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে আমরা উপরাষ্ট্রপতির একটা বিধান করার জন্য আমরা করেছি, ইশতেহার উল্লেখ করেছি, তা আমাদেরকে সেটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করব। এরকম আরও অনেক কিছু আছে। শুধুমাত্র আমরা জুলাই জাতীয় সনদেই সীমাবদ্ধ থাকবো না, আমরা ইশতেহার উল্লেখপূর্বক যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সকল কিছু আমরা অঙ্গীকারাবদ্ধ, আমাদের প্রতিশ্রুতি আছে, আমরা সেটা বাস্তবায়ন করব। সুতরাং এখানে মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন, ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সেই সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন, তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। সেগুলো কোনটি গৃহীত হবে বা কোনটি হবে না তা ঠিক করবে সংসদ। যেদিন জাতীয় সংসদ বসবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে, প্রথম সেশনেই আমরা সাংবিধানিকভাবে এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার। সংসদকে প্রাণবন্ত করতে সবার অংশগ্রহণের উপর জোর দেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক রুকনুজ্জামান। বাংলাভিশন, ঢাকা। একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ফাঁস হওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ফোনের অডিও সাইমুম রেজার বলে নিশ্চিত করেছেন সাইবার বিশেষজ্ঞরা। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে খালাস দিতে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে কথোপকথন নিয়ে কল রেকর্ড ফাঁস ও পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। এ নিয়ে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার ঘটনায় তিনি ক্ষুব্ধ। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না।
যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। এ ঘটনাসহ প্রসিকিউশনের অতীতের সকল কর্মকাণ্ড তদন্তে অভ্যন্তরীণ কমিটি গঠনের কথা জানান চিফ প্রসিকিউটর। যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে মানে আমার প্রসিকিউশনের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী কারাগারে আটক। আর অভিযোগ ফাঁস হওয়ার আগেই নিজ পদ থেকে পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রাজা তালুকদার। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। মোটরযান প্রতি সরকার নির্ধারিত সীমায় জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। জ্বালানি পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি কাজ ছাড়া গাড়ি ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকেই। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরবরাহ বেশি দিন ধরে রাখতে মোটরযান প্রতি জ্বালানি দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মেনে তেল সরবরাহ করছে পাম্পগুলো। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও জ্বালানি তেল পাচ্ছেন সবাই। 2 লিটার করে তেল প্রতিদিন নিতে পারতেছি, হয়তো একটু কষ্ট হয়, লাইনে দাঁড়াইতে হয়। তেল পাচ্ছিলাম না বলতে প্রতিদিন যেভাবে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, যেমন অফিসিয়াল কাজের মধ্যে আমি সময়টা বের করতে পারছিলাম না। খুবই ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই বাইক বের করে এই লাইন ধরে তেল নিয়ে আমার এখন কাজে যেতে হবে। 10 লিটার তেল দিলে এই জ্বালানি দিয়ে তো কোথাও যে একটা ভালো একটা টোর দিয়ে আসা যায় না, তো কাজ হবে না। এটা অযথা রাস্তায় জ্বালানি পড়তে হবে যানজটে, বসের তো আর কোনো লাভ হইল না, তো গাড়ি নেওয়াতে না নয় বেটার। ডিউটি কমাই দিয়েছে, কোচিং ডিউটিগুলো রিক্সা দিয়ে করাই, সারে সকালে নামাই দিয়ে আসি, বিকালে সে রিক্সাতে চলে আসে। যারা মজুত করতেছে তারা তো অসাধু লোক, তারা তো কখনো দেশের ভালো চায় না। মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলোর জ্বালানি 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। মঙ্গলবার বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে কিছু পাম্প তেল সরবরাহ সংকটে তাদের বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরবরাহ বাড়িয়েও অস্বাভাবিক চাহিদা ও উদ্বেগের কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের উৎকণ্ঠা কমানো যায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আগেও কোনো সংকট ছিল না, এখনও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বিদ্যুৎ জ্বালানি কোনোটারই কোনো সংকট নেই, তাই এই মুহূর্তে বিদ্যুৎ বা জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ছাড়াও আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানান তিনি। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনের সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই, আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ স্বল্প দীর্ঘ হলেও গরমে বিদ্যুৎ সংকট পৌঁছাবে চরমে, এমন পূর্বাভাস বিশ্লেষকদের। একই সঙ্গে চলমান জ্বালানি তেল সংকট ও বিশৃঙ্খলার জন্য সরকারের কর্তা ব্যক্তিদের দায় রয়েছে বলে মনে করেন তারা। অযাচিত কথার পরিবর্তে বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রীকে জনআস্থা তৈরিতে কাজ করার পরামর্শ বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। নিরাপত্তা নিশ্চিতে কমপক্ষে 3 মাসের জ্বালানি তেল মজুত থাকা আদর্শ, কিন্তু বাংলাদেশের সে সক্ষমতা মাত্র 45 দিনের। সেটিও নির্ভর করে আমদানি চেইনের উপর। এ কারণেই ইরান যুদ্ধ শুরুর পরই সরবরাহ সংকটে পড়ে পুরো দেশ।
দেশে পেট্রোল অকটেন উৎপাদন হলেও সরকারের তথ্য বিভ্রাটে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য খাত সংশ্লিষ্টদের। যে সংকটটা আমরা চোখে পড়তেছে এবং শহরাঞ্চলের প্রতিটা পাম্পে আমরা দেখা যাচ্ছে প্রচুর গাড়ির ভিড় এবং প্রচুর গাড়ির চাপ যা স্টেশনগুলিকে ফেস করতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশই আমাদের দেশীয় উৎপাদিত যেই জ্বালানিটা সেটাই তারা সরবরাহ নিতে আসছে। যেই ঘোষণাটা আসলো আমাদের এখানে যে আমাদের স্টক আছে এই আইটেমটার এত, এই আইটেমটার এত, এই আইটেম, এইটা আমার মনে হয় এটা দায়িত্বশীল আচরণ হয়নি। প্রত্যেকেরই আমরা যদি দায়িত্বশীল আচরণ করতাম, আমি সরকারের তরফ থেকেও বলবো, পাশাপাশি ভোক্তারাও কিন্তু আমরা কেউ দায়িত্বশীল আচরণ করিনি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম। ফলে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, বাড়বে লোডশেডিং। মজুদ কম থাকা ও বকেয়ার কারণে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে এপ্রিলের প্রথম সপ্তাহে। আমরা 4500 মেগাওয়াট হলো মানে এইচএফও আইপিপি, আমি লোকাল আইপিপি ক্যাপাসিটি। এখান থেকে ধরেন হাইয়েস্ট লেভেলে 4000 মেগাওয়াট দেওয়া যেতে পারে, মানে 3.5 থেকে 4000 মেগাওয়াট দেওয়া যেতে পারে, সাবজেক্ট টু আমার এইচএফও যদি অ্যাভেলেবেল থাকে। এইচএফও তো আমাদের অ্যাভেলেবেল না, আমাদের সবার কাছে, কারো কাছে হয়তো কারো কাছে 50% আছে, কারো কাছে 20% আছে। আমার যদি ফুল ফেজের যদি আমার ক্যাপাসিটি সাপোর্ট পেতে চাই, তাহলে ফুল ফেজের আমার হলো অয়েলটা লাগবে, সেই অয়েলটা তো আমাদের কাছে নাই। আগামী 1 বছর আমাদেরকে এই নতুন প্রকল্পের বা এই ফুয়েল চালানো, ডিজেল লিকুইড ফুয়েল চালানো, এইগুলা গ্যাস তো আমাকে তোলার প্রোগ্রাম নিয়ে আমাকে এই গ্যাস দিয়ে চলতে হবে। আগামী 1 বছর এইভাবে চলতে হবে এবং সংকট আমাদের থাকতে হবে। লোডশেডও করতে হবে। লোডশেডকে জনগণকে প্রচার করে লোডশেডের মানে শেয়ার অংশীদার হতে হবে আমাদের। সংকট সামাল দিতে বাড়তি দামে গ্যাস তেল আনার আপাতত কোনো বিকল্প নেই সরকারের সামনে। ফলে আগামীতে হয় ভর্তুকি বাড়াতে হবে, না হলে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে সরকারকে। এখন বলতেছে আমাদের আগের দামে একটা 5-12টা জাহাজ বোধহয় 2টা আসছে, আর 10টা আসতেছে। আমাদের স্টক আছে প্রায় 1 মাসের মতো। তো এই সবগুলাকে হাতে রেখে তাকে প্ল্যান করা উচিত এবং সামনে যদি তেলের দাম বাড়ে বা কয়লার দাম বাড়ে, গভর্নমেন্টকে ওই ক্ষেত্রে সাবসিডি দিতে হবে। জনগণের উপর আর বোঝা চাপানো যাবে না। এলএনজি যখন স্বাভাবিক অবস্থায় ছিল, এলএনজি কনভার্সনে আমাদের প্রতি ইউনিট কস্ট উঠে যেত 14 থেকে 15 টাকা বিদ্যুৎ, যেটা পিডিবি বেচতে যাচ্ছে এভারেজ 5 টাকা। যে এই ভর্তুকি কোত্থেকে দেবে? আমাদের তো ফাঁকা একদম। তো এই ভর্তুকিকে আবার করবে, যে নীতিটা নেওয়া উচিত ছিল যে আমরা এক্সিস্টিং সাবস্টেশনগুলোকে কীভাবে সক্ষম, এফিসিয়েন্সি, দক্ষতা বাড়াতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, আপাতত সাশ্রয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাতে হবে সরকারকে। পাশাপাশি আমদানির জন্য নতুন বাজার খোঁজা, গ্যাস অনুসন্ধান ও দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, নেমেছে $100 নিচে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ার করে বলেছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করলে ইরানে 20 গুণ বেশি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ ঠিক করবে তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। টানা 11তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে 20 গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্যও আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড IRGC ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে 1 জন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
and defend Australians and other civilians. এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল ৮৮ থেকে $৯৮ মধ্যে ওঠানামা করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাজধানীর রমনায় রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বৈশ্বিক এই আর্থিক পরিস্থিতিতে একটি গোষ্ঠী নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন চান। তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই দেশের উন্নয়ন করতে চান। নতুন সরকারকে কাজ করতে সময় দিতে হবে। সরকার বিরোধী স্লোগান দিয়ে রমজান মাসে দেশকে অস্থিতিশীল না করারও আহ্বান তার। মিথ্যা অপবাদ দিয়ে রোজার মাসে মানুষকে খাটো না করতেও সতর্ক করেন মির্জা আব্বাস। এখন যে একটা বৈশ্বিক দুরবস্থা চলছে, যুদ্ধ অবস্থা চলছে সারা বিশ্বে, কিছুটা সমস্যা তো হতেই পারে, সারা বিশ্বে হচ্ছে, এখানে হতে পারে। এক শ্রেণীর রাজনৈতিক দল এটাকে পুঁজি করার চেষ্টা করছে, এখন থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে এই সরকারকে বিব্রত করা যায়। সরকারকে বিব্রত করে নিজে ক্ষমতা যাওয়ার চিন্তা কেন ওনারা করেন? কোনো সরকারকে বিব্রত করে যদি কোনো কেউ ক্ষমতা আসে, তাকে তো বিব্রত কেউ করতে পারে, এতে কিন্তু দেশে কোনো উন্নতি হবে না। দেশের উন্নয়নের জন্য আমরা চাই সহযোগিতা। আমাদের প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। উন্নয়নের জন্য এককভাবে কোনো রাজনৈতিক দল কখনো কোনো দেশের উন্নতি এবং উন্নয়ন করতে পারবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে সরকার। বাংলা একাডেমিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই মহাজীবনের উপাখ্যানের প্রকাশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রতিবেশী দেশগুলো সহ সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ যাতে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে এগিয়ে যেতে পারে। বেগম খালেদা জিয়া সমান অধিকারের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করতেন বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া কূটনৈতিক ক্ষেত্রে মাথা উঁচু করে কথা বলতেন বলে সব দেশ তাকে সম্মান করত। বেগম খালেদা জিয়ার রাজনীতি ও দর্শন সবাইকে মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনকারীদের ত্যাগের বিনিময়ে আজ ক্ষমতায় আসা সম্ভব হয়েছে মন্তব্য করে তিনি আহত ও নিহতদের স্মরণ রাখার কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সহ অন্যান্যরা বক্তব্য দেন। ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একে একে বাস্তবায়ন শুরু করেছেন। বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চরে নদী ভাঙন রোধে ধলেশ্বরী নদীর ২৭০ মিটার তীর সংরক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করলে, ভূমি দখল করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অবিসহ অন্যরা। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হয়েছে। সেই গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ চালু হয়ে গেছে। তিনি বলেছেন খালকাটা ইনশাল্লাহ চালু হয়ে গেছে। 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরে নিজে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। গণতান্ত্রিক সরকার যেটা বলে সেটা করে এবং সেটা করবে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলার 28 জনের বিরুদ্ধে পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে এই মামলায় পলাতক থাকা 22 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট আদালত আমলে নিয়েছে। পরে মামলাটি বিচারের জন্য বদলির নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নানুল ইসলাম 2025 সালের 18 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূরক চার্জশিট জমা দেন। চার্জশিটে 28 জন আসামির মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে আছে।
জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ ও সুমন মিয়া গ্রেফতার হয়ে কারাগারে। বাকি 22 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নরসিংদীর রায়পুরায় দুইবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মরহুম আব্দুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সন্ধ্যায় আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার মাঠে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। সভাপতিত্ব করেন আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম মোজাম্মেল হক। উপজেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আলী ভুইয়া, আব্দুর রহমান খোকন, ইদ্রিস আলী মুন্সি, সাইফুল ইসলাম পলাশ, হাবিবুর রহমান হাবিব সহ অন্যরা। আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটরের পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। প্রস্তাবিত মুসাপুর রেগুলেটরের নির্মাণ সহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করে তিনি একথা জানান। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির এখন প্রধান দায়িত্ব নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা। জাতীয় প্রেস ক্লাবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। দলের নেতাকর্মীদের সততা বজায় রেখে তারেক রহমানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম এই আয়োজন করে। উন্নত সেবার মধ্য দিয়ে দেশে বিদেশে ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সোনারগাঁও হোটেলের কর্মচারীদের পেশাদারিত্ব ও সুনামের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃধা। সন্ধ্যায় রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে জাকাত দেওয়ার পাশাপাশি আর্থমানবতার সেবায় আর্থিক অনুদান দেওয়ার সেরা সুবিধা রয়েছে মোবাইলে আর্থিক সেবা নগদ এবং নগদ ইসলামিকে। এই বিষয়ে নগদ ইসলামিকের শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এইচ.এম. শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ফরজ ইবাদত হচ্ছে জাকাত দেয়া, আর রমজান মাসে জাকাত আদায় করা সবচেয়ে উত্তম। ফলে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত প্রদান করে দারিদ্র পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি সবচেয়ে উত্তম সময়। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন এবং ইফতার ও দোয়া মাহফিল হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স BFDS এর আয়োজনে এতে অংশ নেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মোনার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডাক্তার AKM আজাদ, ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক এবং সংগঠনের সদস্যরা। সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাজেদুল আসিফের সঞ্চালনায় অন্যতম আকর্ষণ ছিল মানসিক স্বাস্থ্য ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে ডাক্তার তোশিবা রহমানের ব্যতিক্রমধর্মী আলোচনা। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন নেতাদের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে ড্যাফ নেতৃবৃন্দ এবং শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা অংশ নেন। ইফতারের আগে দেশ জাতির কল্যাণ ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বাংলাদেশ ইরান মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলে দেশের সুনামধন্য প্রতিষ্ঠানটির স্পিনিং ডিভিশনের শতাধিক বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ABM সিরাজুল। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে সাভারের শিমুলতলায়। স্থানীয় একটি কনভেনশন হলে এতে সভাপতিত্ব করেন সাভারের বসবাসরত কুমিল্লা কল্যাণ সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। পবিত্র রমজান মাস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী বাংলা মোটরে হাফেজদের মাঝে কোরআন শরীফ, জায়নামাজ এবং নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন ও স্বপ্নজয়ী সম্মাননা দিয়েছে দিয়ামণি কমিউনিকেশন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজনে সভাপতিত্ব করেন দিয়ামণি কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। নগদ অর্থ পেলেন 37,500 ফ্যামিলি কার্ডধারী। 5 বছরে 4 কোটিতে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড বিতরণ আগামী মাসে। সংবিধান সংস্কার বাস্তবায়নের উপায় ঠিক হবে সংসদেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি।
সাবেক প্রসিকিউটরের ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে প্রসিকিউশন টিমের রুদ্ধদ্বার বৈঠক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা চিফ প্রসিকিউটরের। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, জানালেন প্রতিমন্ত্রী। জন আস্থা ফেরাতে সরকারের প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের সমাপ্তি শিগগিরই, আভাস ট্রাম্পের। ওয়াশিংটন নয়, সমাপ্তি তেহরানের হাতেই, হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।